একমাত্র ইসলামী ছাত্র শিবিরই তোমাকে একটি সঠিক পথের গাইডলাইন দেবে। হ্যাঁ, কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন তোমরা মেডিসিন, তোমরা চিকিৎসক পেশায় এসেছো, প্রত্যেক ড্রাগেরই দেখবে একটা সাইড ইফেক্ট থাকে। ইভেন প্যারাসিটামল, যেটা হয়তো 1-2 লোককে একটা প্যারাসিটামলে তাকে সাইড ইফেক্ট করতে পারে। ইসলামী ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার মধ্যেও 2-1 এরকম এক্সাম্পল অনেক মিডিয়া বা অনেক অন্য দলের লোকজন তোমার সামনে নিয়ে আসতে পারে। বাট আমি অনেস্টলি বলতে পারি, ইসলামী ছাত্র শিবিরই একটি সঠিক গাইডলাইন এবং মানবিক ডাক্তার হওয়ার জন্য তোমার সবচেয়ে বড় বন্ধু হিসেবে কাজ করবে। এটার কোনো বিকল্প নাই। তোমার মা বাবা থাকবে না, দেখবা তোমার মা বাবা ভাই বোন, তার থেকে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তোমার ইসলামী ছাত্র শিবির বোন এবং ইসলামী ছাত্র শিবির ভাইরা। যদি এই লিডারশিপটা তোমরা রাখতে পারো, তাহলে দেখবা যে তুমি একজন ভালো চিকিৎসক হিসেবে গড়ে উঠছো। আমরা আশা করি যে তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে বাংলাদেশে হেলথের ডিজি, স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই সব বিভিন্ন লেভেলের নেতৃত্ব আমি আশা করি গড়ে উঠবে। এবং বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে এই মানবিকতা, নৈতিকতা, দক্ষতার অপূর্ব সমন্বয় ছাড়া সম্ভব না। আমাদের এই যে একটু আগে যে গানটা শেষ করলো, এই দেশকে সত্যিকারে রক্ষা করতে হলে একটি সুন্দর সমাজ দরকার। আর এই সুন্দর সমাজকে পরিচালনার জন্যে ভালো যে ড্রাইভার, যে কারিগর, সেটা এই মানুষের, এই তোমাদের সামনে থেকেই গড়ে উঠতে হবে। আমাদের ভালো সংখ্যক মানুষ নাই। এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্যে অনেক শিক্ষিত মানুষ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই দেশের ব্যুরোক্রেসি বলো, নির্বাচন কমিশন বলো, সব জায়গায় বড় বড় শিক্ষিত অমানবিক চোররা বসে আছে। এই জায়গাগুলো যদি আমাদেরকে রিপ্লেস করতে হয়, তাহলে সত্যিকারের সুন্দর মানুষ হিসেবে এই ছাত্র শিবিরের মাধ্যমে যে মানুষ গড়ে উঠছে, আশা করি তারাই ভবিষ্যতে দেশকে গড়ে তুলবে। আমি আশা করব তোমরা একজন ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো একজন রাজনীতিবিদ হবে। সবাই সমান লেভেলে যে কার্যকরী ভূমিকা রাখবে তা না, কিন্তু একটা ইনস্টিটিউট চালাতে হলে তোমরা যখন হেলথের একটা বড় প্রোগ্রাম তোমরা চালাইবা, ডিজি হেলথে যাইবা, অ্যাডমিনে থাকবা, এই প্রতিষ্ঠানগুলো তোমাদের আন্ডারে যে 200-500 একটা ডিপার্টমেন্ট চালাতে হলো, তোমার পড়াশোনার পাশাপাশি ছাত্র শিবির একটা ইউনিট বা একটা ওয়ার্ড পরিচালনার যে যোগ্যতা, যে স্কিলনেস তোমাকে দিবে, এই যোগ্যতার বলেই তুমি ওই ডিপার্টমেন্টটা সবচেয়ে ভালোভাবে পরিচালিত করবে। আমি ইভার কেয়ার বা অ্যাপোলো হাসপাতালের মতো জায়গায় আমার যিনি স্যার ছিলেন, উনি সম্পূর্ণ, আমি ছিলাম ছাত্র শিবিরের থেকে আসা, জামায়াতে ইসলামীর উচ্চ পর্যায়ের কাজ করি। আমার স্যার জানতেন উনি সম্পূর্ণ আওয়ামী লীগ বেস্ট, কিন্তু উনি আমাকে ভালোবাসতেন শুধুমাত্র আমার পরিচালনা, আমার নৈতিকতা, এগুলোর সমন্বয়ের কারণেই সবচেয়ে আমাকে স্নেহ। আমরা আশা করি তোমাদের মধ্যে এই গুণ আসবে এবং শিবির থেকেই তোমরা সেই শিক্ষাটা পাবে, শিবির থেকে সেই স্নেহ পাবে, সেই ভালোবাসা পাবে। এই দেশকে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বিশেষভাবে আজকে যারা তোমরা এখানে আছো, একটি সুন্দর সমাজ করতে হলে সুন্দর মানুষ দরকার, সুস্থ মানুষ দরকার। এই সুস্থ মানুষ করার জন্যে সুন্দর একটি স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের দরকার। তোমাদের মধ্য থেকেই আগামী প্রধানমন্ত্রী না হোক স্বাস্থ্যমন্ত্রী, আমরা দেখেছি বাইরে তোমরা ফটোকার্ড দিয়ে ছবি তুলবা, তোমাদের মধ্যে থেকে সেই স্বাস্থ্যমন্ত্রী তৈরি হবে, ডিজি হেলথের যিনি ডিজি তৈরি হবে, তারপরে প্রশাসক তৈরি হবে এবং এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সুন্দর কাঠামোতে নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি তোমাদের সকলেরই মঙ্গল কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবে, আমরাও দোয়া করি তোমরা সবাই ভালো চিকিৎসকের পাশাপাশি ভালো মানবিক ডাক্তার হবে এবং তোমাদেরকে ডিসিশন নিতে হবে শুধু কি চিকিৎসক হবে নাকি ভালো চিকিৎসক হবে, মানবিক চিকিৎসক হবে। তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে এই সমাজে শুধুমাত্র কি একজন ইকোনমিক্যাল মেশিন হবে নাকি সমাজের একজন মানবিক ডাক্তার হবে। মনে রাখবে, একজন দক্ষ ডাক্তার হলে তুমি ওই রোগীকে সুস্থ করবে, কিন্তু একজন মানবিক ডাক্তার হলে তুমি একজন মানুষের মনকে জয় করবে। কোনটা তুমি গ্রহণ করবে আজই আমাকে ডিসিশন নিতে হবে। তোমরা যারা এই চিকিৎসা পেশায় ভর্তি হয়েছ, এই ভর্তি হওয়া মানে একটি চিকিৎসক হওয়ার শুধু ব্রত না, একটি মহৎ পেশার একটি বড় অঙ্গীকার তোমরা নিয়েছ যে মানব সেবায় তোমরা কাজ করবে। এই মানব সেবার যে অঙ্গীকার, যে ওত নেওয়া হলো,
এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য সহজ, একই সঙ্গে অনেক কঠিন। আমরা আশা করি তোমরা আজ যারা এখানে উপস্থিত হয়েছ এবং যাদের দ্বারা এই প্রোগ্রাম আজকে অর্গানাইজড, তাদের সংস্পর্শে এসেছে তোমরা এই তোমাদের যে ওত নেওয়া হয়েছে তোমাদের পথ চলার পথকে আরও সহজ করবে ইনশাআল্লাহ। আজকে এই প্রেশার রিসিপশন প্রোগ্রামের সঙ্গে সঙ্গে গাইডলাইন নিয়ে আমাদের একজন স্যার প্রফেসর শহীদুল হোসেন আকন স্যার অত্যন্ত সুন্দরভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়েছে। একই সঙ্গে আমরা তোমাদেরকে বলতে চাই যে বর্তমান যুগে গাইডলাইনটা আমাদের স্যার একটু বিদেশে যাওয়ার ব্যাপারে ডিসকারেজ করেছে, কিন্তু আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে পৃথিবীটা একটা মোবাইলের মধ্যেই এখন। তুমি দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র একটা মোবাইলের মাধ্যমে এখন লেনদেন করতে পারো। একইভাবে চিকিৎসা পেশাও এখন যখন তোমার কাছে একজন রোগী আসবে, সে গুগল, ইউটিউব এগুলো সার্চ দিয়ে তুমি হতবাক হবা যখন প্র্যাকটিস লাইফে আসবা যে একজন অনেক সময় মানে রানিং প্রফেসরের থেকে ওই রুগী ওই বিষয়ে স্পেসিফিকভাবে ভালো ভালো কিছু ইনফরমেশন তোমাকে দিচ্ছে। তো চিকিৎসা পেশায় এখন এই গ্লোবালাইজেশনের যুগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কি পরিমাণ এক্সপ্যান্ড হয়েছে এবং এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক, সার্জারি এবং বিভিন্ন দেশের যে বিভিন্ন কোর্স আছে, এই কোর্সের সঙ্গেও আমাদেরকে পরিচিত থাকতে হবে। আমি যেমন বর্তমান যে পেশা এসেছি, এটা আমার সিদ্ধান্ত হচ্ছে 25 বছর আগের কথা। এই সময় যখন আমার এই সাবজেক্টটা এত অপরিচিত এবং এত নতুন ছিল, আমার এই লাইনে আসার পিছনে আমার শিবিরের সভাপতি ছিল তখনকার রানিং, যিনি আমার বড় ভাই। তিনি আমাকে এই বিষয়ে প্রথমে বলে যে এই সাবজেক্টটাই তোমার পড়ার একটা সুযোগ আসতেছে, তুমি পড়বা কিনা। যদি তুমি ডিসিশান নাও যে তুমি পড়বা, তাহলে তুমি আর কোনো বড় ভাই বা কোনো ডাক্তার বা অন্য কারোর সঙ্গে তোমার পরামর্শ করার দরকার নেই। কারণ হলো এই সাবজেক্ট সম্পর্কে তারা ভালো বুঝবে না, তোমাকে ডিসকারেজ করবে, তখন তুমি হতাশ হয়ে যাবা। তো আমি ওরকম করে ঠিক খুব বেশি ডিসকাস করি না, এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে অনেক সময় এক সাবজেক্টে তো 2-4 বছর পাশ করতে লেগে যায়, তুমি 1 বছর পড়ে দেখো তোমার কেমন লাগে, যদি ভালো লাগে তুমি কন্টিনিউ করো। আমি পরবর্তীতে ভালো লাগে এবং আমি কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে একটা খুবই মাইক্রো এবং সাব স্পেশালিটি যাওয়ার কারণে সেটা আমার জীবনের জন্য একটা ভালো ডিসিশান ছিল, এবং সেই গাইডলাইনটা আমাদের আজকের যারা আয়োজক ইসলামী ছাত্র শিবির, এই গাইডলাইনটা কিন্তু আমাদের শিবিরের আমার যিনি সভাপতি ছিলেন তিনি আমাকে দিয়েছিলেন। তো আমরা এই ফরমেটে আলোচনা করলাম। একই সঙ্গে এই মানবিক যে পেশা, এই পেশার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমানে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জকে রক্ষা করতে হলে আমাদের বেশ কিছু স্কিলনেস অর্জন করতে হবে। প্রথমেই যে কোনো সাবজেক্টে যাই আমাকে অবশ্যই ভালো নলেজ গেইন করতে হবে, নইলে বর্তমানে নলেজের কোনো বিকল্প নাই। একই সঙ্গে সঙ্গে ওই সাবজেক্টে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতা অর্জন করা এবং নলেজ থাকার পরেও আমরা দেখেছি যে অনেক ডাক্তার কিন্তু ভালো রোগী পায় না। এর মূল কারণ থাকে তার কমিউনিকেশন স্কিলটা ভালো না। এটার পাশাপাশি আমাকে এই মানবিকতা, নৈতিকতা, দক্ষতার একটা এক্সিলেন্ট সমন্বয় করতে পারলেই তুমি একজন ভালো ডাক্তার হবা। যখনই রোগীকে তুমি বুঝতে শিখবে এবং রোগীর মনের কথা তুমি বলতে পারবে, রোগীর চেহারা দেখেই অনেক সময় তোমার অনেক ডায়াগনোসিস হয়ে যাবে তোমার দরজা দিয়ে যখন ঢুকবে, যে এই রোগীর, যেমন আমি দেখলে বুঝতে পারি তার আর ফার্টিলিটি ট্রিটমেন্টের সুযোগ নাই। আমার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে ওরা বলে, স্যার আপনি কেমনি বুঝলেন? আমি বললাম যে এটা চেহারা দেখেই আমার বোঝা হয়ে গেছে। সুতরাং এই পরিমাণ দক্ষতা তোমাকে অর্জন করতে হবে, স্কিলস আসতে হবে, এর সঙ্গে তোমার কমিউনিকেশনটাও থাকতে হবে। এর পাশাপাশি আমরা তোমাদেরকে বলবো যে অর্জনটা দরকার, সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ এই আজকের যে আয়োজন,
আমরা যে লিডারশিপ যেটুকু শিখেছি, আমরা যেমন মেডিসিনের ডাক্তার হই বা সার্জারি ডাক্তার হই, তাকে অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান থাকা লাগে। বর্তমান যুগে তুমি যদি একজন ভালো চিকিৎসক হতে চাও, ছেলে বা মেয়ে, আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা অবশ্যই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে। আর এই রাজনৈতিক দল হিসেবে